তো এই যে ট্র্যাডিশনটা আমাদের দেশে এসেছিল, এই যে ট্র্যাডিশন, আমি বাবার যে উদাহরণগুলো দিচ্ছি, কলোনিয়াল এরায় যে একটা ফুটবলের যে ডেভেলপমেন্ট হয়েছিল, সেই ডেভেলপমেন্টের সাফল্যটা কিন্তু শুধু জাতীয়তাবাদে আসেনি। আমাদের যেটা মূল সমস্যা হয়েছে যে আমরা যখন এই ঘটনাগুলো এখন দেখি, আমাদের কাছে যা ব্রিটিশ বিরোধিতা বা ব্রিটিশ বিরোধী সংগ্রামের জায়গাটা অনেক বেশি গুরুত্ব পায়। কিন্তু আমি মতাদর্শগতভাবে পক্ষে থাকি বা না থাকি, হিস্টোরিক ডিসকোর্স কিন্তু সেটা বলে না যে খেলার মাঠের সাফল্য শুধু আবেগ দিয়ে সম্ভব। একটা আবেগ মানুষকে টেনে আনতে পারে, একটা আবেগ একজন খেলোয়াড়কে অনুপ্রাণিত করতে পারে, কিন্তু একজন খেলোয়াড়ের যদি স্কিল ডেভেলপমেন্ট না হয়, একজন খেলোয়াড়ের যদি খেলতে খেলতে তার ইনজুরিকে প্রিভেন্ট করার টেকনিক সে যদি অ্যাডাপ্ট করতে না পারে, প্রপার বডি ওয়ার্ম আপ এবং ওয়ার্ম ডাউন করতে না পারে, তার যদি সেই কসরতটা না থাকে, সেই ক্ষমতাটা না থাকে, 90 সেই সময় 50 মিনিট খেলা হতো, 50 মিনিট দৌড়বার মতো, তো বেড়ে উঠবে না, যতই সে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হোক না কেন। অর্থাৎ এই যে সাফল্যগুলো এসছে, এই সাফল্যগুলোর পেছনে কিন্তু পাঠ্যসূচিভুক্ত ফিজিক্যাল এডুকেশন ছিল না, হয়তো ছিল না, কারণ তখন এগুলো পাঠ্যসূচিভুক্ত হয়নি, কিন্তু ফিজিক্যাল এডুকেশনের বেসিক জিনিসগুলো অ্যাপ্লাইড হয়েছিল বলেই এই সাফল্যটা এসেছিল। সেটা আমরা 1911-র কথা ভাবি, 1920 কুমারটুলি আইএফএ শিল্ড ফাইনালে খেললো, ফাইনাল অবধি পৌঁছেছিল, সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হলো, তাকে ফার্স্ট ডিভিশনে খেলতে দেওয়া হলো। এই যে ঘটনাক্রমগুলো হলো, এই ঘটনাক্রমগুলোর ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, কারণ ইত্যাদি আছে, কিন্তু মাঠের যে সাফল্যটা, অর্থাৎ খেলায় যে সাফল্য, 1923 মোহনবাগান ফাইনালে উঠলো, প্রবল বৃষ্টির মধ্যে মাঠে মানুষ দাঁড়াতে পারছে না, এরকম পরিস্থিতিতে গোষ্ঠপালদের বাধ্য করা হলো খেলার জন্য। দ্বিতীয়বার গোষ্ঠপাল জিততে পারলেন না। গোষ্ঠপালের জীবনে ট্র্যাজেডি হচ্ছে, এত বড় খেলোয়াড় তিনটে টুর্নামেন্টে, সর্বভারতীয় টুর্নামেন্টে ফাইনাল খেলেছে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারে। রোভার্স কাপ, আইএফএ শিল্ড এবং সেই সময় বিখ্যাত একটা কলকাতা লিগ রানার্স হয়েছে, কিন্তু তাও তাকে মানুষ মনে রেখেছে। কেন মনে রেখেছে? তার মাঠের মধ্যে প্রবল বিক্রমের জন্য, তার ফিজিক্যাল ফিটনেসের জন্য, তার শারীরিক সক্ষমতায়, যে সক্ষমতাকে তিনি এই দুজন ব্রিটিশ খেলোয়াড়কে একসঙ্গে ট্যাকল করে ফেলে দিতেন মাঠের মধ্যে। মানুষ কিন্তু গোল দেখতে দেন। ভারতবর্ষের প্রথম যিনি পায়োনিয়ার স্পোর্টিং পার্সোনালিটি যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন গোষ্ঠপাল। গোষ্ঠপালের কাছে মানুষ গোল দেখতে যেত না। ওই যে গোষ্ঠপাল মাঠের মধ্যে সজোরে ট্যাকল করতেন এবং দুজন শ্বেতাঙ্গ খেলোয়াড় বা তিনজন তার ট্যাকলে ছিটকে পড়ে যেত, মানুষ সেইটা দেখার জন্য, হাততালি দেওয়ার জন্য মাঠে যেত। সেই জন্যই মানুষ গোষ্ঠপালকে মনে রেখেছে। এবং সেখানেই হচ্ছে এই ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল যে কালচার, তার গুরুত্ব। আমাদের দেশে খুব আনফরচুনেটলি সেইভাবে একটা সময়ে ফিজিক্যাল এডুকেশন গুরুত্ব পায়নি, কিন্তু আজকে ইউজিসিও রিয়েলাইজ করতে পেরেছে যে কলেজ এবং ইউনিভার্সিটিতে যদি এবং স্কুল লেভেলে যদি ফিজিক্যাল এডুকেশনকে ঠিকমতো প্রমোট করা না যায়, তাহলে কিন্তু আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে সফল হওয়া সম্ভব নয়। তো আমরা আজকে জাস্ট আমি আলোচনাটাকে কন্ট্রোল করবো, কারণ আজকে টাইম হয়ে গেছে। দুটো জিনিস আরে উল্লেখ, মজার ঘটনা বলে উল্লেখ শেষ করছি। আমি এখানে বললাম একটু অন্যরকম ভাবে আজকে বললাম, ঠিক পিওর হিস্টোরিক অ্যাঙ্গেল থেকে আমি বলিনি। আমি একটু ফিজিক্যাল এডুকেশন, একটু ফিজিক্যাল কালচার
কিছুটা সোশিওলজি এবং কিছুটা ইতিহাস মিলিয়ে বললাম, যাতে ক্যানভাসটা একটু ওয়াইডেন হয় আর জায়গাটা পরিষ্কার হয়। যেটা খুব একটা খুব ইন্টারেস্টিং ঘটনা বলি, যে আমরা ব্যায়ামের নীলমণি দাসের নাম অনেকেই জানি। তার যে সেই বিখ্যাত সচিত্র ব্যায়ামের বই এবং যে চার্ট, সেটা অনেকের বাড়িতেই আছে। এবং আমি দেখছিলাম তার যে বই প্রায় 1967 সালে প্রথম হয়েছিল, প্রায় 40টা কাছাকাছি এডিশন হয়ে গেছে। এখনো বইমেলাতে অন্যতম বেস্টসেলার তার বই, তার চার্ট ইত্যাদি ইত্যাদি। এই নীলমণি দাস কিন্তু তার জীবনে স্বপ্ন ছিল একজন বড় ফুটবলার হওয়া। তিনি যে সময় জন্মেছিলেন তার অল্প দিনের মধ্যেই মোহনবাগান সিঁড়িটিতে ছিল, তুল্যমূল্য লড়াই হতো সেই সময়। এবং ওই ভারতীয় দল মাত্র দুটো দল মেন ডিভিশনে খেলতো, এরিয়ান এবং মোহনবাগান, 20 আগে অবধি, তো 25 আগে অবধি। তো তারা মাঠে যেতেন এবং তারা সবাই, তারও স্বপ্ন ছিল একজন ফুটবলার হওয়া। তিনি বেশি, তার ফুসফুসে সেরকম জোর ছিল না, তিনি খুব জোরে দৌড়তে পারতেন না, মানে দীর্ঘক্ষণ তার সেই স্ট্যামিনাটা ছিল না। তো তখন যেন তিনি কিছু এক্সারসাইজ প্রাণায়াম করতে শুরু করেন এবং ধীরে ধীরে তিনি যখন একজন ফুটবলার হয়ে ওঠেন, তখন একটি জায়গায় একটি ফুটবল ম্যাচে তার দল যখন এগিয়েছিল, বিপক্ষ লোকজন এসে তাকে বেশ মারধর করে এবং ওই শীর্ণকায় নীলমণি বাবু, তিনি তখনকার তরুণ, তিনি নীলমণি, তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তখন তাকে দুজন বাঙালি কুস্তিগির আখড়া থেকে বেরিয়ে এসে তাকে রক্ষা করে। তো সেই দুই কুস্তিগির তারা নীলমণি বাবুকে বলে যে শুধু ফুটবল খেললে হবে না, তোমাকে শারীরিক ভাবে যদি তোমার এবং মানসিক বল তৈরি না হয়, তাহলে তুমি কিন্তু তোমার প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারবে। যে নীলমণি দাসের স্বপ্ন ছিল একজন গোষ্ঠপাল হওয়া, একজন শিবদাস বাদনী হওয়া, তিনি এতটাই এই কথায় অনুপ্রাণিত হন, পরবর্তীকালে তার ধারণা পাল্টে যায়। তিনি প্রথম কসরত করতে শুরু করেন এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু পশ্চিমী ধারায় যে ফিজিক্যাল এডুকেশন, তার উপর তিনি ডিগ্রি নিয়েছিলেন। এবং এই স্বদেশীয় ধারণা বা ইন্ডিজিনিয়াস কনসেপ্ট অফ ফিজিক্যাল এক্সারসাইজ এর সঙ্গে ওয়েস্টার্ন প্যাটার্ন অ্যান্ড মডার্ন ফিজিক্যাল এডুকেশন, তার একটা সংমিশ্রণের মাধ্যমে কিন্তু নীলমণি বাবু আমাদের জীবনে একজন অক্ষয় চরিত্র হিসেবে রয়ে গেছে। অর্থাৎ এখানে আমাদের কোর্সটা ইউনিক, আমাদের আলোচনাটা এখানে অভিনব, যে এই যে সংমিশ্রণটা ঘটা, এই যে দুটো সংস্কৃতি, দুটো আলাদা ঘরানা, শরীর চর্চার দুটো আলাদা সংস্কৃতি এক বিন্দুতে সে মিলে যাওয়া, এটাই কিন্তু আমাদের এই কলোনিয়াল এরার যে ফুটবল সিনারিও, সেটা আমাদের সামনে তুলে ধরতে সক্ষম করেছে। আজকে এইটুকুই। যদি কোশ্চেন আনসার থাকে কোনো স্যার ম্যাডামদের আছে কোশ্চেন আনসার? স্যার চলুন স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ very much for your nice presentation. বারবার ডাকলেই আপনাকে পাই আমরা, ভবিষ্যতেও আপনাকে এইভাবেই যেন পাশে পাই। আপনার নিজের এরিয়া থেকে বেরিয়ে আপনি যে এত একটা ব্রড এরিয়া, আপনি প্রত্যেক দিন ময়দানের সাথে নিজেকে যুক্ত রাখেন, খেলাধুলার সাথে যুক্ত রাখেন, প্রতিনিয়ত আপডেট থাকেন এবং আপডেট রাখেন, এবং আপনি একা চলেন না, সঙ্গে আপনার
আরো কিছু ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে যান এইটা, এবং তাদেরকে উদ্বুদ্ধ করেন নিজের এরিয়া থেকে বেরিয়ে অন্য একটা পুরো আলাদা ভিন্ন বিষয় হিস্ট্রি থেকে শারীর শিক্ষা বা খেলাধুলো নিয়ে চর্চা করতে। এবং আমি যতটুকু জানি আপনার স্কলাররা আপনার এই থেকে তারা পিএইচডি পর্যন্ত স্পোর্টস ফিল্ডের ওপর করছে। তো এটা নাইস, মানে আমার এরকম ধারণা ছিল না। এই ধারণাটা আমার হিস্ট্রি ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল সেমিনারে হয়েছে এবং আমি খুব খুশি, আমি নয় আমরা। তো ধন্যবাদ স্যার আবার আপনাকে। স্যার থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Thank you so much for introducing me to this to the audience, and very warm good morning, good evening, good afternoon. Our time, are different here, and your time is different. And at very outset, I would like to thank the entire management of Asannagar MMT College, especially the principal of the college, Dr. Ashok Kumar Das, and Dr. Mahaprasad Ghosh, who has been kind enough to invite me to this international webinar to speak on the day, which is very important for all of us. Today is a National Sports Day celebrated in India. And before I begin my lecture, I would like to convey my greetings to all of you, on this auspicious day. And I hope we can bring and we can develop the sports culture in our youth and in entire community.
So my lecture will also be on the same topic, how we can develop or how we can promote the sports culture in higher education. Just allow me some time. I will share my screen and yes, I'll share my presentation to you. Please, the moderator, can you see my screen? Is it visible to everyone? And I am audible. My voice is clear. Okay, thank you so much. Although I cannot see you all, but I guess you can see me, so it's always nice to have an eye-to-eye contact. But nowadays, because of after COVID-19, we are all taking advantage of connecting with each other in remote places, even through such type of meeting, which is really a great advantage. And I'm also really happy, to be with you. The topic for my today's presentation is sports culture in higher education, and I put a question mark, time to act now. And this there is a lot of impact of sports on society and culture, and we'll be talking about that, how how it affects our society, and what has happened after, especially after COVID-19, why and how sports has become so important. But remember one of the quote which you see on your screen: at the end of the day, yes, yeah, I will try to use, but it will be difficult for me to in both language, but I will try. Okay. So at the end of the day, your health is your responsibility. Okay. So nobody is going to like benefit, like improve your health. It's you who have to act. Okay. So the sports is not just sports, right? It's a science, it's an art, it's a philosophy, and we all know that. You know. So why sports culture? हमें sports culture क्यों चाहिए? Why we need sports culture in our education institutions? Of course, the first and foremost reason is to have a physically active citizens, right? And other than that, sports teaches us values. You know, that's why we should have the sports culture. And you can see on the screen, the great quote by the Muhammad Ali. Him. The champions are not made in the gyms. Champions are made for something they have deep inside them, right? The sports gives us lessons, right? And you can see here, what Michael Jordan has said, that I can accept failure. Everyone fails at something, but I can't accept not trying again. So there's a lesson. Like for example, when you take part in any physical activity, any sports, you don't always win, right? So the failure is, there is nothing called failure. I don't accept when the two teams play a match, for example. I don't see, we are saying, like in theoretical, we are saying somebody wins, somebody lose. But if you ask me, there's no losers. In the sports, there is no losers. So we all win in some or other way, right? Never give up. Sports teaches us that you should not give up. And you see, the Michael Jordan, he was rejected in his high school. When he was in high school, he was rejected because of his height, and he was not in the high school team. And later on, he became the legend in basketball. Fundamentals, right? The success. Sports teaches us success. So success does not mean that you always win. सो जो भी हमने अभी मैंने आपको बताया है, सो बिकॉज ऑफ दिस, इन सब चीज़ों की वजह से ही हमें वी हैव टू डेवलप स्पोर्ट्स कल्चर. स्पोर्ट्स कल्चर अगर आप डेवलप करेंगे अपने बच्चों के अंदर या स्टूडेंट के अंदर, सो ये सारी क्वालिटीज हम उनके अंदर डेवलप कर पाएंगे. तो थोड़ा हिंदी में बोलने में नॉर्थ इंडियन एक्चुअली एज वी टॉक एकेडमिक्स, इट बिकम लिटिल डिफरेंट. आई एम more happy speaking lectures in English. कोशिश करूंगा जितना हो सके बस आपसे हिंदी में बात करेंगे. So let us have few questions first. हम स्पोर्ट्स कल्चर की बात करें उससे पहले कुछ क्वेश्चंस हमें आंसर करने चाहिए अपने आप से. जैसे कि स्पोर्ट्स क्या है, व्हाट इज स्पोर्ट्स? स्पोर्ट्स का मतलब क्या है कि टीम में हमें टीम में जगह मिल गया तो हम उसको अचीवमेंट मान रहे हैं, या कोई भी प्रॉपर प्रोफेशनल स्पोर्ट्स खेल रहे हैं. वाई स्पोर्ट्स, और स्पोर्ट्स क्यों चाहिए हमें? वाई वी हैव टू प्ले स्पोर्ट्स? क्या स्पोर्ट्स का मतलब सिर्फ ये है कि आप अपने यूनिवर्सिटी की टीम में आप आगे या अपने कॉलेज की टीम में आप आगे?
Is that called sports? Is that enough? No, ऐसा नहीं है. It's not like that. When we talk about sports, when we talk about these games, we talk about any form of physical, like activity. It can be unstructured. जरूरी नहीं कि आप कोई एक प्रोफेशनल तरीके से ही स्पोर्ट्स करें, आप अनप्रोफेशनल वे से खेल सकते हैं. एज ए रिक्रिएशनल आप जो खेल रहे हैं, आप रिक्रिएशनल तरह से आप बैडमिंटन खेलते हैं या रूल्स को मॉडिफाई करते हैं. हमारे पास ग्राउंड नहीं है बड़ा, हम छोटे से ग्राउंड में रूल्स को चेंज कर लेते हैं. सो स्पोर्ट्स कैन बी एनीथिंग विच मेक्स यू फिजिकली एक्टिव. किसी भी ऐसी एक्टिविटी से करने से जिससे आप फिजिकली एक्टिव होते हैं, आप एक्सरसाइज करते हैं, उसको स्पोर्ट्स कह सकते हैं. सो सिर्फ ऑर्गेनाइज्ड वे से स्पोर्ट्स हो वो जरूरी नहीं है. हमें अपने sports, when you're playing professionally, you're playing for money, right? जब आप एक प्रोफेशनल स्पोर्ट्स खेलते हैं, जैसे विराट कोहली है या कोई भी क्रिकेटर है या स्पोर्ट्समैन है, दे आर प्लेइंग बिकॉज दैट इज अ कैरियर फॉर देम, राइट? वहां पे वो उससे अर्न करते हैं. सो वो एक डिफरेंट चीज है. लेकिन जब आप एक स्पोर्ट्स खेल रहे हैं अपने हेल्थ के लिए, वो एक अलग है. प्लेइंग स्पोर्ट्स टू improve your health is a different thing, and playing sports to earn your livelihood, अपनी जीविका को चलाने के लिए आप जो जब खेलते हो वो एक अलग चीज है. सो दोनों में बहुत फर्क है. पढ़ी नहीं है, राइट? यू डोंट हैव टू स्टडी, राइट? उसको किसी डिग्री की जरूरत नहीं, ना उसे पीएचडी करनी है, ना मास्टर डिग्री करनी है, बिकॉज ही इज अर्निंग थ्रू हिज स्किल. सो उसी तरह से, लेकिन जब आप अगर कोई दूसरा आपके स्पोर्ट्स या प्लेइंग इट टू इम्प्रूव अवर हेल्थ, सो ये हमें समझना होगा कि स्पोर्ट्स कोई डिस्ट्रैक्टर नहीं है. सो ये एक बड़ा मिथ है इन अवर एजुकेशन इंस्टीट्यूशंस की, जहाँ पे टीचर्स भी हैं, प्रोफेसर्स भी हैं, जो दूसरे सब्जेक्ट्स के हैं, वो ये सोचते हैं कि ये बच्चे अगर स्पोर्ट्स करेंगे, टीम्स में जाएंगे, तो उनकी स्टडीज अफेक्ट होगी. दिस इज एंटायरली रॉन्ग. आई एम वर्किंग इन one of the top universities in the world, which is like 160 rank in the world, and it is completely engineering institution, but still we have a very good sports teams. The students, they are good in study and sports for all, right? And this is what I tell all my students here whenever any students come to me and they say, teacher, I am not happy, I am not in a good mood. I always tell, whenever you have anxiety or stress, don't go in your room. You see, this is one of the main reason why students are in depression में चले जाते हैं. वो सुसाइड के टेंडेंसी होती है. अगर आपका मूड अच्छा नहीं है, आप बहुत डाउन फील कर रहे हैं, लोनली फील कर रहे हैं, don't go to your room and don't talk to anyone. This is what sports can do, for people and especially for the students. So let us make the 21st century the century for university sports. Since I'm talking about higher education, so I would like to dedicate this to the university sports. And we need to promote this idea. One of the largest untapped reservoir of talent available in universities and institutes in education. Believe me, in our universities and higher education there is a lot of talent. और इतना talent है कि हम 90% talent को अभी discover ही नहीं कर पाए अपने अपने youth के अंदर. वो still hidden है, उसको हम untap नहीं कर पाए हैं, right? So we need to focus on this. And as I said, why we play sports? You see, when you have more playgrounds in the city, these playgrounds in the city, they are the lungs of the city, right? तो शहर की आप कह सकते हैं सांस वहां से आती है. So instead of course we should have other infrastructure also, but playgrounds are very important. So more playgrounds leads to less sick people. आपके पास जितने खेल के मैदान होंगे, आपके पास उतने बीमार लोग कम होंगे, right? Then less number of sick people. और जितने आपके देश में, आपके कंट्री में जितने भी बीमार लोग या sick people कम होंगे, उतना ही कम बर्डन हमारी हेल्थ फैसिलिटीज के ऊपर पड़ेगा. हमारे घर का जो दवाइयों का खर्चा है वो कम हो जाएगा, हॉस्पिटल का खर्चा कम हो जाएगा. सो उससे क्या होगा, हमारे परिवार की ज्यादा बचत होगी. सो फिजिकली फिट होने से हमारी इकोनॉमी इंप्रूव होती है. Our economy is improved not only for the family, not only for the society, but also for the nation. So physical fitness is so important, and I'm sure the authorities understand this will lead to healthy economy and development of nation.
सो अगर आप फिजिकली फिट है, आप खेलते हैं, कूदते हैं, अपने शरीर को अच्छा रखते हैं, तो एक तरह टू अंडरस्टैंड एंड विच द पॉलिसी मेकर्स हैव टू अंडरस्टैंड. नाउ व्हाट IOC थिंक्स, अभी मैं आपको एग्जांपल दे रहा हूं, और ये जो मैं आपको एग्जांपल दे रहा हूं, दिस हैज बीन कोटेड ड्यूरिंग कोविड-19 और जस्ट immediately after COVID-19. IOC means International Olympic Committee. So what they think, you can see here on the screen, एक sports की है, दूसरी health की है. They have signed an agreement to work together to promote health through sports and physical activity. So this is a big thing. This is a big recognition for the sports. And they understood, World Health Organization, they understood that sports is so important for health. There is a statement from the president of that sports can save lives. So you see, the people are thinking in right direction, and sometimes it takes time to reach to the grassroots level. But this is a thought, at the highest level, that sports can save lives. And we have seen in COVID-19 how it has affected, right? Those people who are COVID-19 से fight करने में, right? And further, WHO, World Health Organization, what they said on the sports. These two organizations, they want to work together to promote grassroots and community sports program. And इसी पे मैं आगे बात करूँगा कि ये grassroots हमें grassroots तक जाना है, कमी तक जाना है. It is not the agenda. That is only 1% of what we want. That is not the end. वो भी होना है. That is, of course, we have to excel in sport, but that is not everything. We have to reach to the grassroots and make community program so that we can reach within the general public, particularly among girls. Girls are very important. Older people, of course, when I'm talking older people, not university, I'm talking about the community and people living with disability. So we have to reach. This is what WHO think and plan, on for sports. So हमें करना क्या है फिर आगे. अभी मैंने आपसे बहुत सी बातें की. So what next? हम इसको कैसे अचीव करेंगे और कैसे हम इसको कर सकते हैं. So there are green. तो हमें क्या करना है? डेवलप heritage and promote the study of higher education. Just want to ask if I'm audible. Everybody is listening to me, because modern, just Yes, see sir. on your laptop, so make sure that my voice is reaching. Okay, so just by giving a representation of sports in media, may not उसका वहाँ पे कोई चैनल पे आ गया, कोई एक आर्टिकल आ गया, that is not enough, right? उससे काम नहीं चलेगा. So कॉलेज में टीम बना दी और आपने इंटर कॉलेज में पार्टिसिपेट कर लिया, या फिर आपने एक स्पोर्ट्स डे ऑर्गेनाइज कर दिया, उसमें आपने एक दिन मैचेस करा लिए. दैट इज नॉट स्पोर्ट्स कल्चर. स्पोर्ट्स कल्चर में इंक्लूड all kinds of acts, morals, products related to sports or even behavior. अगर आप 5 किलोमीटर वॉक कर रहे हैं या अपने कैंपस में वॉकिंग कर रहे हैं, that is also a sports culture, right? You are doing some activity, you are dancing. Dance is also a kind of a sports, right? So sports का मतलब सिर्फ organized sports होके team participate करना वही नहीं है. A well-known fact is that sports is a social phenomenon which influenced by both social and cultural settings. Therefore, it becomes pertinent to integrate sports culture with regional or more specific to a local culture. So remember, this is very, very important. अगर आपको अपने इंस्टीट्यूट में स्पोर्ट्स कल्चर को डेवलप करना है, सो आपको अपने जो आपके यहाँ पे जो स्पोर्ट्स हैं उनको रीजनल कल्चर, जो आपके रीजन में जो कल्चर है, और स्पेसिफिकली जो लोकल, जो आपके एरिया में जो लोकल कल्चर है, उसके साथ इंटीग्रेट करना होगा. जब आप इंटीग्रेट करेंगे रीजन और लोकल कल्चर के साथ, देन यू कैन motivate more and more people to join and come. So integration is very important. So when we integrate sports culture with a regional culture,
it will lead to transformation into a society. उससे क्या होगा, हमारी सोसाइटी के अंदर ट्रांसफॉर्मेशन होगा. एंड जनरली इन सोसाइटी पीपल लाइक वॉचिंग स्पोर्ट्स और टॉकिंग अबाउट स्पोर्ट्स एक्टिविटीज, देन डूइंग और प्लेइंग स्पोर्ट्स. ये सही है ना कि अब हमें से कितने लोग हैं जो सिर्फ स्पोर्ट्स की बातें करते हैं लेकिन करते नहीं है स्पोर्ट्स. हम लोग क्रिकेट की बात बहुत करेंगे, विल वॉच क्रिकेट, विल वॉच फुटबॉल, वी विल टॉक अबाउट दीज थिंग्स, वी विल वॉच इट, हम टीवी में भी देखेंगे, बात भी करेंगे, लेकिन हम करते नहीं है. सो डूइंग इज नॉट देयर, we are not doing it. So that again, that is very important. So we have to change this approach. हमें इस approach को change करना है, and this can be achieved by development and promotion of sports culture in universities. So जब हम sports culture को promote करेंगे तो हम इस approach को change कर सकते हैं. सो अभी हम जो बात कर रहे हैं कि ये स्पोर्ट्स कल्चर हायर एजुकेशन में यूनिवर्सिटीज की बात कर रहे हैं, सो इसका इफेक्ट सिर्फ यूनिवर्सिटीज और कॉलेजेस में नहीं होगा, इसका इफेक्ट इट विल ट्रांसफॉर्म इनटू द सोसाइटी. जो आपके एरिया में सोसाइटी है, जो लोग रहते हैं आसपास, वहां तक भी इसका इफेक्ट जाएगा. ओके, सो you see, we cannot have the same model for the entire country. That is what I was saying, and we should adopt the model according to the regional culture. Students should feel belongingness to the programs they offered. So जो स्टूडेंट्स हैं उनको ये फील होना चाहिए कि जब आप लोकल कल्चर के साथ या ट्रेडिशनल स्पोर्ट्स आप खेलते हैं, जैसे अभी दैट्स व्हाट आई सेड, just playing football, cricket or volleyball is not enough. Everybody will not play this game, right? If you ask me, I don't like all the sports. I like some sports. In the same way, you don't like all sports. So हमारा जो अलाइनमेंट होता है वो यूजुअली जो हमारे ट्रेडिशनल स्पोर्ट्स हैं, ये हमारे जो लोकल स्पोर्ट्स हैं, लोकल कल्चर के साथ जिनका मैच होता है, वी आर मोर इन्वॉल्व इन दो स्पोर्ट्स, राइट? So in our universities and colleges, we should we should organize activities which are more traditional, which are more local in nature. जब आप ऐसा करेंगे तो आप एक बिलोंगिंगनेस की फीलिंग लाएंगे बच्चों के अंदर, एंड दे विल स्टार्ट गेटिंग इन्वॉल्व. फिर और ज्यादा सारा बच्चे आएंगे एंड दे विल स्टार्ट इन्वॉल्व इन योर प्रोग्राम्स. Now, next, other than the regional culture, what you can do, you can create sports museums in universities and your colleges. अब आपको कुछ सोच से लग रहा होगा इसमें कि स्पोर्ट्स म्यूजियम क्या है, स्पोर्ट्स म्यूजियम हम कहाँ से बनाएंगे? This is a name, and name sometime is very very important. So in every college, every institute, you have like your office for the director of sports, or we have our principal's office. And normally in the principal's office, whenever you win any trophies, you win anything, we keep in the principal's office, right? In the small institutions, but in the big institutions, usually it is kept in the director's office. And how many people go there? Can all the students go to principal's office? Certainly not. Are all the students visiting the director for sports office? No. Only those who are involved, who have some work. So nobody knows who has won this trophy. So we should, in our institution, we should have a room. Every college, university, they should have a room. There's a place where you call it, oh, this is a sports museum, where you keep the pictures, the photograph, the legacy, so many things about the sports in your institution. And this is how you can promote the sports culture. So I don't know this. I have given this idea to many people in different forums. I don't know whether higher authorities will take up this idea, but this is very important. Sports museums can provide place where we accumulate and revive memory, right? And this will allow the youth in universities to enrich their knowledge, enjoy the legacy, and it will be an effective medium to transfer sports culture to the future generations, right? Then the sports heritage. So this is another important aspect to develop sports culture at universities, which is a transfer of sports heritage from one generation to other generation. And this can bring sustainability in sports culture. So sports also represents national legacy, right? Which we get from the past. So sports legacies can also contribute in building sports culture in higher education, right? So we have to bring, next thing is that we have to bring more professionalism to the teams. Of course, as I said, everyone should play, but we have the teams also in our universities and colleges, and we need more professional. You see, the university sports in India is not that organized. How many times you have heard that in an Indian team there is a cricket player who selected from All India Inter-University competition?
or you select a football player or a volleyball player from all India international volleyball championships? Usually not, because our still we are lacking more professionalism in university teams. We should have a team of a skilled staff. We have to, how many teams, just I don't know which university your college belongs. Say for example University of Calcutta, just I'm giving an example. Do they have a sports, do the football team of University of Calcutta have a sports physiotherapist? Do they have a massager? Do they have a consultant for sports nutrition? I'm sure not. Why not? Every university should have these professionals who will look after the team, and then only you can bring professionalism to the university. If you look at the USA, in USA everything comes from the university sports. जो वहाँ पे फैसिलिटीज हैं वो अच्छी अच्छी जो फैसिलिटीज हैं वो सारी यूनिवर्सिटीज के अंदर ही है. The world level tournaments, world level championships are being organized in university itself. But have you heard about any international tournament happening in a university? No. In India, no, because we don't have that facilities also. So we have to bring that professionalism to our universities. So sports needs to be upfront and at the center in universities. So we have to bring it upfront and at the center. Then only we can bring changes, right? So we have to work towards the sustainability of sports in universities. And when I say sustainable, I mean that students and youth, irrespective of gender and age, should be able to incorporate sports into their lifestyles. So sports कोई ऐसा नहीं है कि आपने आज खेला और कल नहीं खेला. It's not like that. You cannot just play it for 2 weeks and then say, okay, now I don't want to play. When I say sports means any form of physical activity. So you should be, आपके प्रोग्राम इस तरह के होने चाहिए यूनिवर्सिटीज एंड कॉलेजेस के अंदर कि वो स्टूडेंट्स की लाइफ के अंदर फिट हो जाए. अगर it's very simple phenomena of our individuals, for human beings. Anything which disturbs your routine, कोई भी चीज जो आपके रूटीन को डिस्टर्ब करेगी, आप उसको छोड़ दोगे, राइट? यू विल नॉट डू इट. सो आपको ऐसा प्रोग्राम बनाना है जो कि स्टूडेंट्स के रूटीन के साथ फिट हो और उनके रूटीन को कॉम्प्लीमेंट करे, ना कि उसको डिस्टर्ब करे. अगर आप ऐसा कर सकते हो तो आपके प्रोग्राम सक्सेसफुल हो गए, अदरवाइज योर प्रोग्राम विल नॉट बी सक्सेसफुल. एंड एनी प्रोग्राम, जो भी आप प्रोग्राम करते हैं, इट शुड बी एंजॉयबल. अगर वो उसमें एंजॉयमेंट नहीं है, फन नहीं है, then again students will go away from it. So it is again very important. So जो इंटरेस्ट है हमारा स्पोर्ट्स में वो कैजुअल नहीं होना चाहिए. इट शुड नॉट बी कैजुअल, ओके चलो कल खेल लेंगे, परसों खेलेंगे, आज एक्टिविटी नहीं करते हैं. इट शुड नॉट बी अ कैजुअल वन, राइट? एंड रिमेंबर द स्पोर्ट्स कल्चर, अगर हम ये स्पोर्ट्स कल्चर यूनिवर्सिटीज में डेवलप कर सकते हैं, then it has the power to translate the sports culture to the entire country. So if we can bring it to our universities and colleges, believe me, the whole nation will change. So everything should come from, all the ideas, all these things should come from the universities and colleges. And one more thing, as I said, this is a problem. Most of the people in most of the sports, other we can say, and communities we have, that we have more followers than doers. हमारे पास बहुत फॉलोवर्स मिल जाएंगे आपको, कितने क्रिकेट फैंस मिलेंगे आपको, कितने फुटबॉल के फैंस मिलेंगे ऑल ओवर द वर्ल्ड. And this fans usually they outnumber the doers. But कितने लोग हैं जो करने वाले हैं? Very less. So even remember that one does not have to play even 1 second of football in one's life to have developed into a highly knowledgeable fan. हम लोग, आप देखते हो, आप टीवी के सामने बैठ के हम लोग क्रिकेट की टीम बना देते हैं, राइट? क्रिकेट कभी खेला नहीं लाइफ में, बट वी आर मेकिंग ए क्रिकेट टीम. वी आर मेकिंग कमेंट ऑन विराट कोहली, वी आर मेकिंग कमेंट ऑन सचिन तेंदुलकर, राइट? वी आर मेकिंग कमेंट ऑन रोनाल्डो इन फुटबॉल. सो वी आर द फैंस, बट दे नेवर प्लेड द स्पोर्ट्स इन देयर लाइफ. So do you want more followers or do you want more doers? We need more doers than followers in sports in universities. जब आप खेलेंगे तभी डेवलपमेंट होगा. फॉलो करने से nothing will happen, right? So we have a robust board of university sports in India, but we need to look beyond that. I'm just concluding in 2-3 minutes. For instance, how many players picked directly from inter-university sports competitions and why they are not picked? There are very few. If I remember Sanjay Manjrekar, he, in a very long time back, 20, 30, 35 years back, he was the one who was picked directly from inter-university competition and he came into Indian team. If I'm not wrong, maybe if I'm wrong, you can just ignore that. So we have to change this. So what are the major obstacles? हमारे
क्या बाधा है क्या your tournaments, for example IPL, we should have a good cricket field in some of the universities and organize one of the matches of these IPL in universities, and you see how it will change the way students look at the sports. So one small step, this can bring a lot of transformation in, like in our universities and colleges. And the last one is the reach to each. You can have 11 football players for university teams, but as I said before, what about the remaining 5,000 students in your college or institution? So mass participation is very important, and that's what we call the reach to each student is necessary to develop sports culture in university. So we should not aim to reach only specific section of students in universities, but we should reach to each and everyone through mass promotional exercises. Okay, so let the community around you, around the university or college, engage with university sports. University should become major center for sports programs and events. Such events not only help universities to generate funds, but can also sustain the cost of running sports program in your institution. And with this, I would like to conclude my talk by saying, let's talk. आप जितना बात करेंगे उतना अच्छा है. So let's talk and let's change. If you don't talk, you will not change. And make university sports embedded deep inside our life. And this is how we can give a tribute to Major Dhyan Chand today, and we can contribute, to our nation on the National Sports Day. So this is what I have to say to you all on this auspicious day of National Sports Day. Once again, thank you, and my best wishes for the National Sports Day to all sports lovers, everyone. I would say not only those who are playing a professional sports, everyone, every person. If you see, even your parent, somebody who's 80 year old, he has a player in his heart. Everybody is a player here in some other way. So it not necessarily you have to play some organized or structured sports. Anything you do, any form of a game you play which involves you physically, right? Not playing on computers or mobile phones, which involves you physically, is good not only for nation, good for society, good for the families. So we should have a sports families, a family which have a sports mindset. Sports means, exercise. When I say sports, I mean more for physical activity and physical exercise. Thank you so much. I think I was able to keep up to my time, and it's rest to the moderator for the remaining part of the session. Thank you so much. Yes, yes, yes. I worked there. No, no, I passed out in 1998. I did a 98, I passed a master's degree, and then I worked in LNIP, from 2002 to 2006. And I did my PhD from there. But my master's and my bachelor degree is from Delhi, not from LNIP. My PhD is from LNIP, PhD, and I worked there. Yeah, thank you so much, and I'm really grateful that you have given me this chance and opportunity to talk to you. Of course, it's I could not see the students in front of me, but when you see, you feel more engaged, right?
So I would prefer that one of the camera should be on the in the auditorium. Yeah, yeah. No problem. No problem. Thank you so much, and I wish you all the best of luck for this event. Thank you so much. My pleasure. Think I can leave now, if you permit me. Thank তো না বুঝলেন তো সব পিসগুলো নিয়ে নিতে হবে পিসের লিখবো অনলাইন অফলাইন বই ইস সফট কপিটা ম্যাডাম দেখুন যদি থাকে সফট কপিটা দেখে নিন। এইটা মিউট করা যাবে না? আমাদের কথা সময় মিউট করা যাবে না, না? এটা কি হ্যান্ডলিং? Now, the time for paper presentation in offline mode. This session, that is offline paper presentation session, there are session moderators. Dr. Amrita Shihi, Dr. Chanchal Mondol, and Sri Parko Pratim Bandyopadhyay. I welcome all of them on the stage. দিদি ম্যাম ম্যামকে বলুন আর আসছে আমি জায়গায় পাঠাবো অ্যানাউন্স করো আমাদের নাম Session moderator. আমাদের নাম অ্যানাউন্স করে দাও এখানে একটা নাও উনি বলবেন session moderator. ঠিক আছে দুজন নিয়ে ওই দিদি দিদি হ্যাঁ শুরু করুন না
জন্য আমি ডক্টর চিরন্তন সরকার ম্যাডাম মাইকটা বলুন আমি প্রথম পেপার প্রেজেন্টেশন হিসেবে ডক্টর চিরন্তন সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আসাননগর এমএমটি কলেজ। নমস্কার। আচ্ছা, টাইটেলটা ছিল এই যে ফুটবল খেলার সময় আমরা মাইন্ডফুল হতে পারি। মাইন্ডফুলনেস কথাটা আপনারা জানেন যে এটা ধ্যানের সঙ্গে যুক্ত। ধ্যানের একটা আঙ্গিক মাইন্ডফুলনেস। এটা খুব পুরনো গল্প আছে, জেন গল্প, যে একজন জাপানে একজন ইউনিভার্সিটির অধ্যাপক একজন জেন সাধুর সঙ্গে দেখা করতে গিয়েছেন। খুব জনপ্রিয় গল্প। তো তারপরে জেন সাধু কাছে অনেক প্রশ্ন করছেন, অধ্যাপক জানতে চাইছেন। তো তিনি কিছু বলছেন না, তিনি চা দিচ্ছেন, নিজের জন্য চা নিচ্ছেন জেন সাধু, আর ওই বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তার জন্য চা খাচ্ছেন। এবারে চা ঢালতে কাপটি পূর্ণ হয়ে গেল, তিনি চা ঢেলে দিচ্ছেন জেন সাধু। তখন সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি হা করতেছেন যে কি আপনি সকালবেলা চা করে যাচ্ছেন, কি হচ্ছে? তখন সেই জেন সাধু বললেন যে আমি আপনাকে কি বলতে পারি, আপনি অনেক প্রশ্ন করছেন আমাকে, কিন্তু আপনাকে তো আমি বলতে পারবো না, আপনার মন ইতিমধ্যেই পূর্ণ। আমি আপনাকে নতুন করে কি বলবো? আপনি আগে মনকে শূন্য করতে শিখেছেন, তারপরে সেই মন কি ধারণ করতে হবে। আপনার মন ধারণ করার অবস্থা নেই, ইতিমধ্যেই পূর্ণ। এখন এই গল্পটা মাইন্ডফুল কথাটার জন্য যে when our mind is full, can we receive anything more? আমাদের এবারে যখন পূর্ণ হয়ে যাচ্ছি, আমি কি আর কিছু গ্রহণ করতে পারি? এইটা থেকে একটা বিরাট বিতর্কের জন্ম হয়, এবং যারা মাইন্ডফুলনেস এই তত্ত্বটার প্রবক্তা, তারা কিন্তু মনকে শূন্য করতে চায়। তাহলে ফুল অফ হোয়াট? আমি আমার মনকে শূন্য করতে চাই, আর আমি ব্যবহার করছি শব্দটা মাইন্ডফুল। তাহলে মাই মাইন্ড ইজ ফুল অফ হোয়াট? ফুল অফ এমপ্টিনেস। এই যে ব্যাখ্যাটা বেরোলো যে আমি আমার মনকে শূন্যের দ্বারা পূর্ণ করে রেখেছি। এখন তার মানে শূন্যের দ্বারা যে মনকে পূর্ণ করে রেখেছি, আর তার মানে সে মন শূন্য। এটা একটা কথা আছে, শূন্যের দ্বারা পূর্ণ মন তো আসলে পূর্ণ নয়, সে শূন্য মন। এবার এই শূন্য মন গ্রহণ করার পক্ষে উপযুক্ত। এইটা যে বলছিলাম, আমি একটা ধ্যানের আঙ্গিক অ্যাওয়ারনেস মেডিটেশন বলে একটা ব্যাপার আছে। অ্যাওয়ারনেস মেডিটেশনের নানা পরম্পরা আছে, সেই পরম্পরাগুলোই মাইন্ডফুলনেসের সঙ্গে যুক্ত। তার মধ্যে একটা খুব পুরনো ভারতীয় পরম্পরা আছে, তার নাম হচ্ছে বিপাসনা। এখন আমি কিছুকাল, আমি খুব মাঝারি মানের ছাত্র বলে কন্টিনিউ করতে পারিনি, কিন্তু আমি কিছুকাল প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসটা শিখেছিলাম, এই যে বিপাসনা। এখানে আপনারা যেহেতু রামায়ণ পড়েন, সেখানে বিপাসনা যোগীর কথা শুনতে পারেন। এই জিনিসটা চাপা পড়ে ছিল অনেকদিন, প্রাচীন হিন্দুদের একটা প্রাচীন টেকনিক, কিন্তু গৌতম বুদ্ধ সেটাকে ডিসকভার করেছেন। এই বিপাসনা টেকনিকটা এবং এর যে প্রভাবটা মানুষের জীবনে, চিন্তা এবং তার মনন, এটা উনি পুনরাবিষ্কার করতে পেরেছিলেন গৌতম বুদ্ধ। তারপর থেকে সারা পৃথিবী, বিশেষত ইউরোপ এবং আমেরিকা, 6 যুগে তারা এই বিপাসনা সম্পর্কে জানতে পারে। তারপর তারা নিয়ে তারা যা করে বিরাট কাণ্ড করে রেখেছে। কিন্তু জিনিসটা কোনো অত্যন্ত ভারতীয় জিনিস, এবং এর উদ্দেশ্য হচ্ছে যে মনকে বর্তমানে নিযুক্ত রাখা। আমাদের মন বর্তমানে নিযুক্ত থাকে না, কারণ এটা আমাদের অতীতের দ্বারা শাসিত এবং ভবিষ্যতের দ্বারা উদ্বেলিত। আমরা কখনোই বর্তমানে বেঁচে থাকতে পারি না, কখনোই বর্তমানে বেঁচে থাকতে পারি না। এটা আমাদের একটা দুর্ভাগ্য। লাওৎসে ছিলেন একজন দার্শনিক। বুদ্ধের সমসাময়িক তাকে তার শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন, নির্বাণকরভাবে তিনি বলেছিলেন যে যদি খাওয়ার সময় খেতে পারো আর স্নান করার সময় স্নান করতে পারো, তাহলে তুমি জীবনে এখনো একটি দিনও স্নান করতে পারোনি। স্নান করার কি জিনিস তুমি জানো না, কারণ প্রত্যেকবার তুমি স্নান করার সময় অন্য পাত্র দিয়েছো, প্রত্যেকবার তুমি অন্ন গ্রহণ করার সময় অন্য পাত্র দিয়েছো। কোনো কাজই করে উঠতে পারো না, কারণ প্রত্যেকটা কাজ করার সময় তুমি অন্য পাত্র ভাবছো। হয় তোমার মন অতীতে লিপ্ত, নয় তোমার মন ভবিষ্যতে গ্রস্ত। তাহলে এই যে অতীত এবং ভবিষ্যতে মনকে ছিন্ন করে বর্তমান ক্ষণে নিযুক্ত করা যায় কিনা, সেই উদ্দেশ্যে সাধনা কারী নাম বিপাসনা, যেটা
অ্যাওয়ারনেস এডুকেশনের একটা পরম্পরা এবং এই মাইন্ডফুলনেসের সঙ্গে ভীষণভাবে জড়িত। এবং এটা প্রচন্ড অ্যালার্ট করে দেয় একটা মানুষকে প্রেজেন্ট মোমেন্ট সম্পর্কে, যে সময়টার মধ্যে আমি এখন আছি, এই কারণেই সময়টা পিছিয়ে চলে গেল, এই সময়টা সম্পর্কে ভীষণ অ্যালার্ট করে। সেটাকে আমরা ফুটবলের মতো একটা আউটডোর স্পোর্টস অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, এটা হচ্ছে প্রশ্ন। প্রয়োগ করার কথা কেউ ভেবেছে, এখন প্রয়োগ করার একটা সমস্যা হচ্ছে যে ক্লাসিক আপনি আমার সময় আসলেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে পড়বেন। ক্লাসিক একটা সমস্যা হচ্ছে যে এই যে বিপর্যয় বা অ্যাওয়ারনেস মেডিটেশন যারা করেন তাদের একটা ক্লাসিক পোস্টার হচ্ছে ওই ক্রস লেগ পজিশনটা, মানে ওই হাঁটু মুড়ে পদ্মাসনে বসা। এটাই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সারা পৃথিবীতে লোকে যারা এগুলো করে তারা ওই ভঙ্গিটা উপবেশনের মুদ্রাটা তারা অবলম্বন করে। বলে হ্যাঁ, উপবেশনের ওই মুদ্রাটা অবলম্বন করে, তাতে সুবিধা হয়। মানে আমি যদি অ্যাওয়ারনেস মেডিটেশন প্র্যাকটিস করতে চাই, আমি যদি মাইন্ডফুলনেস ডেভেলপ করতে চাই, ওই মুদ্রাটা আমাকে সাহায্য করবে। তাহলে প্রশ্ন হচ্ছে ফুটবলে আমি দৌড়চ্ছি বা ফুটবল মুভ করছি একটা মাঠের মধ্যে, আমার পক্ষে কি সেটা করা সম্ভব? তাত্ত্বিকভাবে কিন্তু সম্ভব, কেননা এইসব পথে যারা অগ্রণী তারা বলেছেন যে একজন প্রবীণ শিক্ষার্থী, একজন অগ্রসর প্র্যাকটিশনার, তিনি কিন্তু যে কোনো পজিশনে, যে কোনো দৈহিক মুদ্রায়, যে কোনো অবস্থায় এই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ মনকে বর্তমান মানে একাগ্র করতে পারেন। যেমন আমরা দেখি পেনাল্টি যখন নেয় লোকেরা, তার আগে দেখবেন যে একটা খেয়াল করে দেখবেন যে ডিপ ব্রিদিং একটা অবলম্বন করে অনেকেই, এটা দেখা গেছে। এবং আমি সেদিন ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েবসাইটে দেখলাম যে ওই ক্রাউড ডিস্ট্রাকশন যখন প্রচন্ড রকমভাবে শ্রোতারা আওয়াজ করতে থাকে, তাতে নিজের মনকে বিচলিত রাখার জন্য মাইন্ডফুলনেস ওরা ব্যবহার করছে, মানে মাইন্ডফুলনেসের প্র্যাকটিস করে। অ্যাংজাইটি যখন হয়, গোল খেয়ে গেছি আর মাত্র 5 মিনিট খেলা বাকি, আমার কি হবে, আমার দলের কি হবে, এই অ্যাংজাইটি আমাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারে, তাতে আমাদের রক্ষা করতে পারে মাইন্ডফুলনেসের অ্যাক্টিভিটি গুলো। এবং অনেকে এরকম বলছেন যে এতে অ্যাটেনশনের স্কিল যেহেতু বাড়ে, ইনজুরি কমে। আমার যেহেতু আমি বেশি অ্যাটেনটিভ, তারপরে আমি অনেক কম ইনজুরি পাল্লায় পড়ি। কিন্তু তাই বলে সমস্যা নেই, সমস্যাটা এক বললাম ওই যে ধ্রুপদী যে অবস্থানটা, ক্রস লেগ পজিশনে বসাটা আমরা এক্ষেত্রে এমপ্লয় করতে পারছি না, আমাদের অববর্গ আর উদ্বর্গ বলতে হচ্ছে, সেটা একটা প্রথম স্তরের ডিফিকাল্টি মাইন্ডফুলনেস ফুটবল খেলার সময় প্র্যাকটিস করার জন্য। আরেকটা ডিফিকাল্টি, এটা আমি মানে বাইরে থেকে একদম অদীক্ষিত গ্যালারি থেকে বসে মনে হয় যে মাইন্ডফুলনেস যারা প্র্যাকটিস করেছেন, খুব সাধারণভাবে আমি যেহেতু করেছি প্র্যাকটিসটা প্রাতিষ্ঠানিকভাবে, আরো যারা অনেক করেছেন তাদের লেখাপত্র পড়ে দেখেছি যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে একটা জিনিস হয়, একটা মানে জয় পরাজয় সম্পর্কে মন খুব অসাড় হয়ে পড়ে, অর্থাৎ প্রাপ্তি এবং অপ্রাপ্তি সম্পর্কে মন নির্বিকার হয়ে যায়, এবং জাগতিক দিক থেকে কিছু অসুবিধা হয়। এখন ফুটবল খেলতে গিয়ে যদি সেখানে একটা ইমিডিয়েট ভিক্টরি আমাকে অ্যাচিভ করতে হবে, সেখানে যদি এরকম হয় যে জয় পরাজয় সম্পর্কে মন হয়ে গেল, নির্লিপ্ত হয়ে গেল, উদাসীন হয়ে গেল, তাহলে কি হবে তা আমি বলতে পারি না। থ্যাংক ইউ। Professor, Department of Political Science, Harvard, is moving. নমস্কার, আমি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াই। এখন আমার সেরকম কোনো চেষ্টা নেই যে হচ্ছে আপনার ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মানে কোনো সেমিনারে বিশাল কিছু করে মানে অনেক কিছু বলার। আমি চেষ্টা করছি আমার দিক থেকে, কেন খুব শর্ট টাইমে ডিপার্টমেন্টে যিনি এইচওডি আছেন তার সঙ্গে দুদিন আগে কথা হয়েছিল, তখন আমি ওনার কাছে পারমিশন নিয়ে বলেছিলাম যে খুব মানে অল্প পরিসরে বলার চেষ্টা করব। আমার টপিকটা হচ্ছে ইন্ডিয়ান স্পোর্টস পলিসি চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টস। ভারতবর্ষের দীর্ঘকালীন প্রায় বলা যেতে পারে যে প্রাচীনকাল থেকেই খেলাধুলার প্রতি তার একটা ভালো লাগা
তার একটা ইতিহাস, এগুলো আমাদের কিন্তু রয়েছে। ভারতবর্ষ দীর্ঘকালীন মানে প্রায় 190 বছর ধরে ব্রিটিশদের দ্বারা বিভিন্নভাবে শাসিত, লাঞ্ছিত, যার ইতিহাস আমরা কম বেশি প্রত্যেকেই জানি। কিন্তু এরকম পরিস্থিতিতে সমগ্র বিশ্ব যখন বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে নিজেদেরকে বিশ্বের দরবারে যখন প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে, চেষ্টা করছে, ভারতবর্ষ নিজেকে চেষ্টা করেছে বিভিন্নভাবে খেলাধুলার জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যতটা সম্ভব এগিয়ে যাওয়া। 1947 সালে আমরা স্বাধীনতা লাভ করেছি, ব্রিটিশদের পরাধীনতার কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। তারপর থেকে 1948 সালে আমাদের নতুন ভাবে হকিতে আমাদের হচ্ছে সোনা পাওয়া, তারপরে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন পদক লাভ, এবং এসবের পরিপ্রেক্ষিতে ভারত সরকার একটি স্পোর্টস পলিসি ফর্মুলেট করার জন্য লোকসভা এবং রাজ্যসভাতে তারা উদ্যোগ নেয়। যদিও উদ্যোগটা স্বাধীনতার অনেক পরে শুরু হয়। 1984 সালে ভারতবর্ষ প্রথম একটি সর্বাঙ্গীন স্পোর্টস পলিসি তারা গ্রহণ করে, এবং এই স্পোর্টস পলিসির উপর ভিত্তি করে ভারতবর্ষের বিভিন্ন ক্রীড়া অনুশাসন মানে খেলাধুলার মানে বিভিন্ন রকমের ফেডারেশন এগুলো আস্তে আস্তে গড়ে উঠতে থাকে, রেগুলেটিং অথরিটি তৈরি হতে থাকে, ফান্ডিং এজেন্সি তৈরি হতে থাকে, এবং তার অনেক পরে 2001 সালে এই স্পোর্টস পলিসি আরেকটু মডিফাইড একটু ফর্মে আমরা আবার দেখতে পাই, এবং তারপরে অর্থাৎ 1984 থেকে আজকের দিন পর্যন্ত ভারতবর্ষে বিভিন্ন সরকারের উত্থান পতন গেছে, রাজনীতির কচকচানি গেছে, সব রকম গেছে। এই স্পোর্টস পলিসি যেভাবে শুরু হয়েছিল, সেই স্পোর্টস পলিসিটা ধীরে ধীরে যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব দরবারে এর সাথে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব তারা একসাথে চেষ্টা করেছে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রদান করতে, যার মধ্য দিয়ে ভারতের ক্রীড়া জগৎ বিশ্ব দরবারে নিজের ছাপ রাখতে পারে। তৈরি হয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আমরা সাই বলে আমরা প্রত্যেকে জানি। এছাড়া বিভিন্ন স্কিম নেওয়া হয়েছে এই স্পোর্টস পলিসিকে সামনে রেখে। একটা সময় এরকম ছিল ভারতবর্ষের হকিকে বাদ দিলে ইন্ডিয়া নিচের দিক থেকে একটা দুটো এরকম ভাবে এই পলিসির মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছিলাম আমরা একটা স্কিম টপস অর্থাৎ টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম, অর্থাৎ ভারতবর্ষ এই স্কিমের মধ্য দিয়ে চেষ্টা করেছে তাদের বিভিন্ন রাজ্যের যারা খেলোয়াড় অর্থাৎ যারা ক্রীড়াবিদ, বিভিন্ন গ্রামগঞ্জে যে ট্যালেন্টগুলো রয়েছে সেই ট্যালেন্টগুলোকে সেখান থেকে জোগাড় করে নিয়ে এসে রাজ্য স্তর, জাতীয় স্তর এবং একদম সর্বোপরি আন্তর্জাতিক স্তরে তাদেরকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। কিন্তু এই পলিসি
সম্পূর্ণরূপে সর্বাঙ্গীন যে হয়েছে বা হচ্ছে সেটা জোর গলায় কিন্তু বলা যায় না। প্রচুর রকমের প্রশাসনিক জটিলতা রয়েছে, ফান্ডিং এর একটা বড় সমস্যা রয়েছে। আমরা যারা দৈনন্দিন খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছি তারা আমরা দেখতে পাই বা বিভিন্ন নিউজ পেপার পড়লে দেখতে পাই, ভারতবর্ষের এই খেলাধুলার যে জায়গাটা সেখানে ফান্ডিং এর সমস্যা দীর্ঘকালীন। সুতরাং এই ধরনের ফান্ডিং এর সমস্যা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন যে রকমের সমস্যাগুলো রয়েছে, যে ইস্যুগুলো রয়েছে, সেগুলো ওভারকাম করে আমরা আবার বিশ্ব দরবারে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারবো এই আশা রাখি। নমস্কার। নমস্কার, উপস্থিত চেয়ারপারসন, সবাইকে দ্বীপ্রাহরিক শুভেচ্ছা জানাই। আমি সম্রাট মিশ্র, একজন নৃত্য গবেষক। আমার নিবন্ধের শিরোনাম হলো ঔপনিবেশিক কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে ক্লাব সংস্কৃতির বিকাশ, একটি ঐতিহাসিক পর্যালোচনা। কোনো দেশের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে ক্রীড়া প্রতিষ্ঠানের 1877 সাল। বিশ্বের ইতিহাসে এই সালটি বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এই বছরই ব্রিটিশ ভারতের শাসনযন্ত্র মহারানী ভিক্টোরিয়ার তত্ত্বাবধানে চলে এসেছিল। এটি রাজনৈতিক ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বছর হলেও ক্রীড়া ইতিহাসের দিক থেকে দেখতে গেলে এই বছরই প্রথম ব্রিটেনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ, আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলা হয়েছিল। আর এই একই বছর 1877 সালে হেয়ার স্কুলের মাঠে বালক নগেন্দ্রনাথ তার কিক অফের মাধ্যমেই ভারতীয় ফুটবলের সূচনা হয়েছিল, তাই তাকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়। হেয়ার স্কুলে পড়াকালীন সহপাঠীদের নিয়ে গড়ে তোলেন বয়েজ ক্লাব, যা এ যাবৎ প্রাপ্ত ঐতিহাসিক তথ্য অনুযায়ী বাঙালি তথা ভারতীয় প্রতিষ্ঠিত প্রথম ফুটবল সংগঠন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় নগেন্দ্র প্রসাদ পরপর প্রেসিডেন্সি ক্লাব এবং ওয়েলিংটন ক্লাব গঠন করেন। এই সময়টা হচ্ছে 1884 সাল, যখন ওয়েলিংটন ক্লাব গঠন করেন। আর তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি গড়ের মাঠে বাঙালি ক্লাবের তাঁবু স্থাপন করেছিলেন। আর এই ক্লাবে শুধুমাত্র ফুটবল খেলেই তারা সন্তুষ্ট ছিল না, এর পাশাপাশি বিভিন্ন আরো পাশ্চাত্য যে সমস্ত খেলাধুলা, যেমন রাগবি, ক্রিকেট, টেনিস, হকি, এই খেলাগুলো তারা নিয়মিত চর্চা করতো এবং খেলত। পরবর্তীকালে তারই উদ্যোগে কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে একের পর এক স্পোর্টস ক্লাবগুলি আত্মপ্রকাশ করে, যার মধ্যে হাওড়া স্পোর্টিং, ন্যাশনাল, খিদিরপুর, চিনচুড়া স্পোর্টিং অন্যতম। এই ক্লাবগুলি বাংলায় পাশ্চাত্য ক্রীড়া শরীরচর্চার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। এই লগ্নেই বাংলার বিভিন্ন প্রান্তে একের পর এক আমরা দেখতে পাই সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলি একই সময়ে দাঁড়িয়ে ক্রীড়া সংগঠনগুলির প্রতিষ্ঠা বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতে একটা আলাদা মাত্রা যোগ করেছিল। এই সময়ের কথা যদি আমরা দেখি, 1885 সালে আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয়। আর ঠিক তার আগের বছরই 1884 সালে স্যার দুঃখীরাম মজুমদারের উদ্যোগে এরিয়ান ফুটবল ক্লাব প্রতিষ্ঠা পেয়েছিল, যার কথা কিছুক্ষণ আগেই শুভ্রাংশু স্যার বলছিলেন। 1885 সালে ওই একই বছর প্রথম কলকাতায় খেলা হয়েছিল। আর এই সময় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো শোভাবাজার ক্লাবের প্রতিষ্ঠা, যেটা 1887 সালে তাদের ক্রীড়া শৈলী এবং তাদের শরীরচর্চার মাধ্যমে যুব সমাজকে আরো উদ্বুদ্ধ করা। বাংলায় ফুটবলের প্রসারে ও জনপ্রিয়তা বৃদ্ধিতে এই শোভাবাজার ক্লাব
একটি উল্লেখযোগ্য এই ট্রেডস ক্লাবে অংশ নিয়েছিল শোভাবাজার ক্লাব। আর 1889 সালে এই একই বছর ভারতীয় ফুটবলের ইতিহাসে এক উল্লেখযোগ্য ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, যা প্রথমে 1889 সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করেছিল। 1891 সালে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। 1892 সালে শোভাবাজার প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ব্রিটিশ রেজিমেন্টাল দল ইস্ট সারে রেজিমেন্টকে ট্রেডস কাপের ফাইনালে 2-1 গোলে হারিয়ে বিজয়ী হয়েছিল, যা মোহনবাগানের 1911 আইএফএ জয়ের তারও 2 দশক আগে এই ঘটনা ঘটেছিল, যা ভারত তথা বিশ্ব ফুটবলের ইতিহাসে একটা উল্লেখযোগ্য ঘটনা হিসাবে স্বীকৃতি পেয়েছে। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তিনি মনে করেছিলেন সর্বভারতীয় কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ছাড়া বাংলা তথা ভারতে ফুটবলের সঠিক পরিচালনা হতে পারে না। তাই তার সাথে সাথে আরো অন্যান্য সেই সময়কার কলকাতার ইউরোপীয় দল যেগুলো ডালহৌসি ও অন্যান্য যে সমস্ত দল তাদের প্রশাসক যেমন আর ব্রাউন, বিসি লিন্ডসে, ওয়াটসন এদের সহযোগিতায় তিনি আইএফএ নামক একটি ফুটবল শাসক একটা সংগঠনের একটা সংস্থা প্রতিষ্ঠা করেন। 1893 সালে আইএফএ সিল্ড চালু হয়। আর 1893 সালে কলকাতা ফুটবল লিগ শুরু হয়, যা এশিয়ার মধ্যে অন্যতম পুরনো ফুটবল লিগ হিসাবে পরিগণিত হয়েছে। সবশেষে বলতে গেলে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী তার যুব সমাজকে খেলোয়াড়ি মনোভাব এবং তার যুব সমাজকে একটা কঠোর একটা শারীরিক কৌশলের মধ্য দিয়ে তার যুব সমাজকে শক্তিশালী করতে চেয়েছিল। তার পরবর্তীকালে তাদের দ্বারাই উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন বৈপ্লবিক যে সমস্ত সংগঠনগুলো তারাও এই মন্ত্র নিয়েছিল এবং তারাও এই কথা বলে শেষ করছি। তিনি বলেছিলেন, বাঙালি দৈহিক শক্তিতে ক্ষীণ বলবান হোক, দেখবেন তেজ বীর্য ফিরে পাবে এবং তবে। ধন্যবাদ সম্রাট মিশ্রকে। এরপরে আমি ডেকে নিচ্ছি সুস্মিতা দাস। তিনি ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির গবেষিকা। তার পেপারের নাম ক্যালকাটা কাপ এবং ঔপনিবেশিক কলকাতায় রাগবি খেলার বিকাশ, সাংস্কৃতিক ঐতিহ্য ও ক্রীড়া সংস্কৃতি, এক অনালোচিত অধ্যায়। গুড আফটারনুন। গুড আফটারনুন সবাইকে। আমি সুস্মিতা দাস, ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ থেকে এমফিল করছি। আমার এখানে উপস্থিত শিক্ষকবৃন্দ সবাইকে আমার প্রণাম এবং আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আসাননগর মদনমোহন তর্কালঙ্কার মহাবিদ্যালয়কে আমার পক্ষ থেকে আন্তরিক আমি খুবই খুশি যে আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি আজকে যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকাটা কাপ এবং ঔপনিবেশিক বাংলায় রাগবি খেলার বিকাশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং ইতিহাসের এক অনর্জিত অধ্যায় ক্যালকাটা কাপ। এই ক্যালকাটা কাপ সম্পর্কে আমরা হয়তো অনেকেই অপরিচিত, কারণ এটি ছিল প্রথম রাগবি খেলার প্রথম কাপ। কিন্তু অদ্ভুতভাবে এই কাপটি কিন্তু কলকাতাতে হয়। প্রথম এটা হয়েছিল 1879 সালে ইউরোপের এডেনবর্গে। কিন্তু ইউরোপে হওয়া একটা কাপের নাম কি করে ক্যালকাটা কাপ হতে পারে, এটা একটু অবাক করার মতো বিষয়। কারণ এটা বিষয়ে জানতে হলে আমাদের ইতিহাসে যেতে হবে। 1872 সাল নাগাদ বাংলায় গড়ে ওঠা সিএফসি ক্লাব, যেটা কলকাতা ফুটবল ক্লাব, সেই ফুটবল ক্লাবটি 4 বছরের মধ্যে ক্লাব কর্তৃপক্ষ ক্লাবটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়
এবং রাগবি খেলাও যথারীতি বন্ধ হয়ে যায়। তখন তারা তাদের ক্লাবের যে গচ্ছিত অর্থ সেগুলো তারা একটা রৌপ্য মুদ্রাতে রূপান্তরিত করে এবং সেই রৌপ্য মুদ্রার সংখ্যা ছিল 200 আয়োজন করে। তো এই তারপর থেকে এই কাপটি ইউরোপে আয়োজিত হতে থাকে। কিন্তু তিন দিকে রয়েছে 3টি কোবরা এবং উপরে রয়েছে একটি হাতি। এইটা একটা ওরিয়েন্টাল থটের একটা পরিচয় দেয়। এবার আমরা যদি দেখি কলকাতায় এই কাপটি কিন্তু 1884 থেকে ডুরান সাহেব পুনরায় এই ক্লাবটি পুনরুজ্জীবনের চেষ্টা করেন এবং 1890 থেকে রাগবি ক্যালকাটা কাপ বলে একটা কাপের সূচনা হয়। আর 1894 সাল থেকে আমরা দেখতে পাই যে 1884 পর থেকে যখন এই সিএফসি ক্লাবটির পুনরুজ্জীবন হয় তখন থেকে কিন্তু ক্লাবটির অধীনে আবার রাগবি খেলার সূচনা হয় এবং এই কিন্তু যেটা এটার নাম ছিল কলকাতা ফুটবল ক্লাব, এই ফুটবল ক্লাবের অধীনে কিন্তু আসলে ফুটবলের গুরুত্ব সহকারে সূচনা হয় 1894 সাল থেকে। তার আগে কিন্তু রাগবি খেলা হতো এবং রাগবির ছত্রছায়ায় খেলা হতো ফুটবল। তাই যে সিএফসি ক্লাব, এই সিএফসি ক্লাব কিন্তু রাগবির যে যারা এই করেছে তারা কিন্তু ফুটবলের মতোই এটাও কিন্তু ফৌজের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এটা একটা সামরিক খেলা বলে, যেমন ফুটবল একটা সামরিক খেলা, রাগবিও কিন্তু একটা সামরিক খেলা হিসেবে পরিচিতি পায়, কারণ এটা প্রথম ফুটবল ব্যারাকের মধ্যে দিয়ে সৈনিক ব্যারাকের মধ্যে দিয়ে এটা সূচনা হচ্ছে। প্রথম দিকে আমরা যদি ক্লাবগুলো সৈনিক ব্যারাকের বাইরে আর কারা কারা খেলতো আমরা দেখছি যে নৌবাহিনীর যারা সদস্য আছে তারা খেলছে, যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যান্য সদস্যরা আছেন তারা খেলছেন এবং পরবর্তীকালে আমরা যদি 1920 বা 30-এর দশকটা দেখি তাহলে আমরা দেখতে পাবো সেই যে ক্লাবগুলো তখন ক্লাবের ভিত্তিতে যে খেলা শুরু হচ্ছে সেই ক্লাবগুলো কিন্তু ইউরোপীয় এবং সেগুলো যেমন সেটা বিএন রেলওয়ে হতে পারে বা কোনো বর্ডার ফোর্সদের দল হতে পারে, স্কটিশ দল, পুলিশ দল, এরা সবাই কিন্তু এর সাথে যুক্ত থাকছে। হ্যাঁ, এর সাথে যে ইউরোপীয় স্কুলগুলি যেমন লা মার্টিনার হতে পারে, সেন্ট জেভিয়ার্স, এই ধরনের স্কুলগুলি কিন্তু কারিকুলামে রাগবি খেলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর আরেকটা কমিউনিটির মানুষ কলকাতায় এই খেলার সাথে যুক্ত থাকছে যারা হলেন আর্মেনীয়। এবং এই আর্মেনীয়রা প্রথম থেকেই এই ইউরোপীয়দের সাথে সাথে একই সাথে এরাও কিন্তু খেলাধুলায় তাদের যে ইন্টারেস্ট সেটা দেখাতে শুরু করে। আমরা জানি বক্সিং, অলিম্পিক বা ফুটবল, ক্রিকেট, এতে অনেক বিখ্যাত আর্মেনীয় মানুষ আছে যারা অ্যাকচুয়ালি আমাদের আইকনের। কাপটি অল ইন্ডিয়া রাগবি কাপ হয়েছিল, সেই অল ইন্ডিয়া রাগবি কাপে 15 জন সদস্যের 12 জনই আর্মেনীয়। এটা তো কখনোই একদিনে হতে পারে না, তার জন্য নিশ্চয়ই একটা লেগেসি ছিল উপনিবেশিক এবং উত্তর উপনিবেশিক কাল থেকে। যদি আমরা এটা রাগবিকে অন্য খেলার সাথে তুলনামূলকভাবে আলোচনা করি, ফুটবলকে ভারতীয়রা যতটা গ্রহণযোগ্য করেছিল নিজের কাছে, যে ফুটবল ক্লাবগুলো আছে, যে ফুটবল নিয়ে আমাদের উৎসাহের এখন অন্ত নেই, সেটা হতে পারে যে আইএফএ শিল্ড বা ডার্বি কাপ, সেটা নিয়ে কিন্তু আমরা অনেক উত্তেজিত থাকি, বা আমাদের হকির বেস্টন কাপ। কিন্তু এই রাগবির ক্যালকাটা কাপ বা রাগবির যেসব কাপগুলি আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি না। এবং যে ক্লাব সংস্কৃতিটা ফুটবলের জন্য বিস্তার লাভ করেছিল, যেটা সম্রাটদা বললেন যে ক্লাব সংস্কৃতি যে বিস্তার লাভ করছে সেটা কিন্তু রাগবির ক্ষেত্রে বিস্তার লাভ করছে না। রাগবির যে ক্লাবগুলো সেগুলো কিন্তু ভারতীয়করণ করছে না, ভারতীয়রা সেইভাবে গ্রহণ করছে না, যার ফলে কি হচ্ছে রাগবিটা আমাদের কাছে অজানা রয়ে যাচ্ছে। কিন্তু রাগবি এত অজনপ্রিয়তা সত্ত্বেও কিন্তু রাগবি কিন্তু নিজের ধারাবাহিকতা ভুলে যায়নি, নিজের ধারাবাহিকতা এখনো চালিয়ে চলেছে। এবং বর্তমানে কলকাতা এবং ইউরোপে দুটো জায়গাতেই কিন্তু ক্যালকাটা কাপ হচ্ছে এবং 2023 সালেও এই ক্যালকাটা কাপ হয়েওছে
কলকাতাতেও হয়েছে, ইউরোপেও হয়েছে। তো আমার সর্বশেষে এটাই বলার যে আমরা তো অনেক ফুটবল, ক্রিকেট, হকি নিয়ে অনেকে অনেক কিছু জানি। আমার মনে হয় এখন এই যে স্বল্প জনপ্রিয় খেলাগুলি নিয়েও এখন বলার সময় এসেছে। সুতরাং আমার মনে হয় এগুলো নিয়ে আমাদের এবার চর্চা করা উচিত। ধন্যবাদ। সত্যি রাগবি খেলা যে আমাদের এদেশীয় ক্রীড়া সংস্কৃতির মধ্যে একটা জায়গা নিয়ে ছিল সেটা আমাদের জানা ছিল না। আমি এরপরে ডেকে নিচ্ছি শ্রী স্বরাজ বক্সি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ উইমেন স্টাডিজের সদস্য। তিনি বলবেন যে বিষয়ে সেটা ভারতবর্ষের ক্রীড়াক্ষেত্রে নারীর বিরুদ্ধে যৌন হয়রানি, আইনি সংস্থান এবং বাস্তব চিত্র। আজকে ক্রীড়া, খেলা এবং শরীরচর্চা সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে আমরা এত কিছু জানলাম এবং দীপাঞ্জন স্যার বলছিলেন যে আমাকে ক্রীড়া ক্ষেত্রে যে সমস্যাগুলো, যে অন্ধকার দিকগুলো আছে, তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে নারীদের বিরুদ্ধে যে যৌন হয়রানি, যে পৃথিবীর মধ্যে যে প্রথম স্তরের দুটো সর্বোচ্চ জনপ্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেট, এই দুটো খেলা আমি নয়, যে কোনো ক্রিকেটার সম্পর্কে যদি জানতে চাওয়া হয়, খুব যদি ভুল না হয় একজন পুরুষ খেলোয়াড়ের নাম তাদের চোখের সামনে ভেসে উঠবে।